আজকে আমরা পড়ব ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক নিয়ে। তো প্রথমেই আমরা দেখি বাণিজ্যিক ব্যাংক কি। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক গঠিত হয় আসলে সেটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কিন্তু আমানত সংগ্রহ করে থাকে, ঋণ দিয়ে থাকে এবং গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা সুবিধা প্রদান করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংক যেটা করে, কম সুদে বা লাভে আমানত সংগ্রহ করে কিন্তু বেশি সুদে ঋণ দিয়ে থাকে। এই যে সুদের যে পার্থক্যটা, এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের সেবা সুবিধা দিয়ে থাকে, যেমন পে অর্ডার, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র, তারপর হচ্ছে ব্যাংক চার্জ আদায়, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধা। তো এখান থেকেও কিন্তু বিভিন্নভাবে সার্ভিস চার্জ আদায় করে থাকে। তো এটাও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের আয়। তো বাণিজ্যিক ব্যাংক জনগণের অর্থ জমা রাখে এবং সাথে ঋণ দিয়ে থাকে। এই জন্য বাণিজ্যিক ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়ে থাকে। আবার স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়ে থাকে। এরকম বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়ে থাকে বাণিজ্যিক ব্যাংককে। এখন আমরা দেখি বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তো প্রথমে দেখতে পাচ্ছি মুনাফা অর্জনের উদ্দেশ্য। একটু আগেও বললাম বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়ে থাকে। তো বাণিজ্যিক ব্যাংক যেই ধরনের সেবা সুবিধা দিয়ে থাকুক না কেন, যেটাই করে থাকুক না কেন, সবকিছুর পেছনেই কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে। তারপর হচ্ছে সঞ্চয় সংগ্রহ ও স্বল্প মেয়াদী ঋণ দান। তো বাণিজ্যিক ব্যাংকের এটা কিন্তু অবশ্যই অন্যতম একটা বৈশিষ্ট্য। বাণিজ্যিক ব্যাংক জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে থাকে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে। নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ, বিভিন্ন ধরনের ঋণ সেখান থেকে দিয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছি বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক কিন্তু মুদ্রা প্রচলন করতে পারে না। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলন করে থাকে, কিন্তু বাণিজ্যিক ব্যাংক যেটা করতে পারে সেটা হলো বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে, যেমন চেক, চেক কার্ড, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র ইত্যাদি সৃষ্টি করার মাধ্যমে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে দিতে পারে। তারপর হচ্ছে শাখা ব্যাংকিং ব্যবস্থা। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের শাখা খুলতে পারে। তো এই শাখা ব্যাংকিং ব্যবস্থার কারণে দেশের গ্রামাঞ্চলে, বিভিন্ন অঞ্চলে, ইভেন দেশের বাইরেও শাখা ব্যাংকিং ব্যবস্থার কারণে অসহজে অর্থ স্থানান্তর করা, আমানত সংগ্রহ করা, বৈদেশিক বিনিময় করা, এগুলো কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। তো বাণিজ্যিক ব্যাংক কিন্তু এই শাখা ব্যাংকিং ব্যবস্থাটা অ্যাভেইল করতে পারে, যেটা কেন্দ্রীয় ব্যাংক পারে না। তারপর হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকে কিন্তু অবশ্যই বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে হয়। বাণিজ্যিক ব্যাংক অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে হয়। তারপরে যেটা দেখতে পাচ্ছি সেবাধর্মী প্রতিষ্ঠান। যদিও বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়ে থাকে, তারপরও বাণিজ্যিক ব্যাংক কিছু সেবা দিয়ে থাকে। যেহেতু প্রতিযোগিতামূলক বাজার, বিভিন্ন রকমের ব্যাংক আছে আশেপাশে, তো সবাই যেন তার ব্যাংকে আকৃষ্ট হয়ে হয়, সেই জন্য প্রতিটা ব্যাংকই কিন্তু চেষ্টা করে বিভিন্ন ধরনের অফার দেওয়ার, বিভিন্ন ধরনের সেবা দেওয়ার। তো এভাবেই বাণিজ্যিক ব্যাংক সেবা দিয়ে থাকে। তো এগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তো এখন আমরা দেখি বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিগুলো কি। তো এখানে দেখতে পাচ্ছি 14টা মূলনীতি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তারল্যের নীতি। এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটা নীতি। যেহেতু বাণিজ্যিক ব্যাংক অর্থ নিয়েই কাজ করে, টাকাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মেইন প্রোডাক্ট, তাই বাণিজ্যিক ব্যাংকের তারল্য থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাণিজ্যিক ব্যাংক যেন কখনো অর্থের অভাব দেখা না দেয়, চাহিদা মাত্রই যেন আমানতকারীর অর্থ ফেরত দিতে পারে, এজন্য কিন্তু বাণিজ্যিক ব্যাংক তারল্যের নীতিটা খুব ভালোভাবেই মেইনটেইন করার চেষ্টা করে থাকে। তারপরে যেটা হচ্ছে সচ্ছলতার নীতি। এখানে কিন্তু সচ্ছল মানে বোঝাচ্ছে দায় পরিশোধ করার ক্ষমতা বা দায় পরিশোধ করার সামর্থ্যকে বোঝাচ্ছে। তো প্রকৃত সম্পদের পরিমাণ দায় থেকে কমে গেলে কিন্তু ব্যাংকের সচ্ছলতাও কমে যাবে। এতে আমানতকারীদের আমানত ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই প্রতিটা ব্যাংকই কিন্তু চেষ্টা করে যেন কখনো এমন না হয়, যেন কখনো দায়ের পরিমাণ সম্পদের থেকে বেশি না হয়ে যায়, যেন অসচ্ছল না হয়ে যায়। তারপর যেটা হচ্ছে নিরাপত্তার নীতি। তো আমরা কিন্তু সবাই ব্যাংকে টাকা পয়সা সবকিছু আমাদের প্রয়োজনীয় কাগজপত্র বা গোল্ড যেটাই আমরা জমা রাখি না কেন, সবাই কিন্তু নিরাপত্তার জন্যই মূলত জমা রাখি। তো এখানে এটাই বলছে যে আমরা নিরাপত্তা জন্য যেহেতু জমা রাখি, প্রতিটা ব্যাংকে কিন্তু চেষ্টা করে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দেওয়ার। তারপরে যেটা হচ্ছে মুনাফার নীতি।
বাণিজ্যিক ব্যাংকের কিন্তু এটাও আরেকটা অন্যতম নীতি, যেটা শুরুতে বলেছিলাম, যে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়ে থাকে। তো বাণিজ্যিক ব্যাংক যেই ধরনেরই সার্ভিস দিয়ে থাকুক না কেন, যেটাই করে থাকুক না কেন, বাণিজ্যিক ব্যাংক কিন্তু মুনাফা অর্জন হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করেই নেয়। তারপরে দেখতে পাচ্ছি সঞ্চয় সংগ্রহের নীতি। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাব খুলে সঞ্চয় সংগ্রহ করে থাকে, বিভিন্ন ধরনের আমানত প্রকল্প, আহ তারপরে গ্রাহকদের আকৃষ্ট করে বিভিন্নভাবে চেষ্টা করে যেন বেশি বেশি করে সঞ্চয় সংগ্রহ করতে পারে। যদি বাণিজ্যিক ব্যাংকের সঞ্চয়ের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু ঋণ দিতেও বাণিজ্যিক ব্যাংক অসমর্থ হয়ে যাবে। এই জন্য বাণিজ্যিক ব্যাংক প্রথমে যেটা চেষ্টা করে, মানুষ যেন বেশি বেশি তার ব্যাংকে টাকা রাখতে আকৃষ্ট হয়। তারপরে যেটা হচ্ছে ঋণ দান ও বিনিয়োগের নীতি। তো বাণিজ্যিক ব্যাংকে অবশ্যই ঋণ দিতে হবে। তো এখন যেটা হচ্ছে, ঋণ দিয়ে তারপরে বিভিন্নভাবে বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক কিন্তু সেখান থেকেই মুনাফা অর্জন করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংক তখন চেষ্টা করে বিভিন্ন ধরনের আহ লাভজনক খাতে বিনিয়োগ করার এবং সেখানে ঋণ দেওয়ার, এবং এই জন্য কিন্তু বাণিজ্যিক ব্যাংক অবশ্যই যাচাই বাছাই করে নেয় যে কোন খাতে বাণিজ্যিক ব্যাংক ঋণ দিবে, কোন খাতে বিনিয়োগ করবে। তারপরে যেটা হচ্ছে দক্ষতার নীতি। তো বাণিজ্যিক ব্যাংক সবসময় চেষ্টা করে যেন কম শ্রম ও কম অর্থের বিনিময়ে সে যেন সুন্দর ও সার্থকভাবে ব্যাংকের সমস্ত কাজ সম্পন্ন করতে পারে। তো এটাই হচ্ছে দক্ষতা। তো একটা প্রতিষ্ঠান যখন খুব কম ব্যয়ে কম শ্রমিক খুব ভালোভাবে কাজ করতে পারবে, ইফিশিয়েন্টলি কাজ করতে পারবে, অবশ্যই সে কিন্তু প্রতিযোগিতাপূর্ণ বাজারে এগিয়ে থাকবে। তো বাণিজ্যিক ব্যাংক সবসময় চেষ্টা করে তার কর্মীদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে যেন দক্ষতা সৃষ্টি করতে পারে এবং খুব ইফিশিয়েন্টলি বাণিজ্যিক ব্যাংক কাজ করতে পারে। তারপরে যেটা হচ্ছে সেবার নীতি। বাণিজ্যিক ব্যাংক অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করে থাকলেও বাণিজ্যিক ব্যাংক কিন্তু গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকে। তো সেবা, বিভিন্ন ধরনের সেবা সুবিধা প্রদান করে থাকে বাণিজ্যিক ব্যাংক, যেন গ্রাহকরা সবসময় আকৃষ্ট হয় তার ব্যাংক থেকে সেবা নেয়ার জন্য। তারপরে যেটা হচ্ছে আস্থা অর্জনের নীতি। একজন গ্রাহক যেন নির্দ্বিধায় ব্যাংকের উপর নির্ভর করতে পারে, এরূপ আস্থা ও নির্ভরতার গুণ সৃষ্টির লক্ষ্যে কাজ করাকেই ব্যাংকের আস্থা অর্জনের নীতি বলে। সততা ও সর্বোত্তম সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কিন্তু বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। তারপর হচ্ছে গোপনীয়তার নীতি। বাণিজ্যিক ব্যাংকে কিন্তু অবশ্যই গোপনীয়তা মেনটেন করতে হয়, যেহেতু আহ আমানত রাখতে গিয়ে বা ঋণ নিতে গিয়ে বাণিজ্যিক ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের তথ্য নিয়ে থাকে, গ্রাহকদের বিভিন্ন ধরনের তথ্যপাত্র নিয়ে থাকে, সেগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক খুব গোপনীয়তার সাথে সংরক্ষণ করে থাকে। তারপর হচ্ছে আধুনিকায়নের নীতি। সর্বাধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি সংগ্রহ এবং নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস চালুর মাধ্যমে প্রতিযোগীদের সাথে এগিয়ে থাকার জন্য কিন্তু বাণিজ্যিক ব্যাংক সবসময় কাজ করে থাকে, এবং এটাই হচ্ছে আধুনিকায়নের নীতি। তো এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারাইজড হয়ে গিয়েছে, অনলাইন ব্যাংকিং চালু হয়েছে, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড ইত্যাদি বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি চালু হয়েছে। তো এগুলোই হচ্ছে আধুনিকায়নের নীতি। তারপর হচ্ছে অবস্থানের নীতি। বাণিজ্যিক ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের শাখা খুলে থাকে, এটা আমরা একটু আগেও বলেছি। তো এই শাখাগুলো যেন এমন এমন জায়গায় খোলা হয় যেখানে মানুষ যেন সেখান থেকে সার্ভিস নিতে সুবিধা বোধ করে। তো এখানে অবস্থানের নীতিটাও বাণিজ্যিক ব্যাংক ফলো করে থাকে, যেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ সেখানে এসে সেই শাখা থেকে এসে কি করতে পারে, সেবা সুবিধা সবকিছু নিতে পারে। তারপর হচ্ছে প্রচারের নীতি। তো বর্তমান যুগই হচ্ছে প্রচারের যুগ, তাই প্রতিযোগিতাপূর্ণ ব্যাংকিং জগৎকে কোনো বাণিজ্যিক ব্যাংকে সফলতা অর্জন করতে হলে প্রচার বিমুখ থাকলে চলে না। তাই যেটা হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকও অন্যান্য প্রতিষ্ঠানের মতোই বিভিন্ন রকম ভাবে প্রচার করার চেষ্টা করে তার ব্যাংকে। তারপর হচ্ছে সুনামের নীতি। এটা হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট নীতি। মার্কেটে সুনাম থাকা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু প্রতিযোগিতামূলক বাজার। বাণিজ্যিক ব্যাংকও চেষ্টা করে বিভিন্নভাবে সেবা সুবিধা দিয়ে হোক, দক্ষতা দেখিয়ে হোক, আমানতের উপর সুদ বা মুনাফা কমিয়ে বা বাড়িয়ে যেভাবেই হোক সে যেন সুনাম অর্জন করতে পারে, যেন বেশি বেশি গ্রাহকরা সেই ব্যাংকে আমানত রাখতে বা সেখান থেকে ঋণ নিতে আকৃষ্ট বোধ করে। তো এখন আমরা দেখি বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন।
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শাখা স্থাপনের মাধ্যমে সেখান থেকে গ্রাহকদের কাছ থেকে কিন্তু বিভিন্নভাবে আমানত সংগ্রহ করে থাকে এবং এই আমানত থেকে কিন্তু মূলধন গঠিত হয়ে থাকে। তো এভাবে বাণিজ্যিক ব্যাংক কিন্তু মূলধন গঠন করে দেয়। তো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষজন কিন্তু বাণিজ্যিক ব্যাংক থেকে কি করতে পারে? ঋণ নিতে পারে, অর্থ সংগ্রহ করতে পারে। তো এইভাবেই বাণিজ্যিক ব্যাংক কিন্তু মূলধন গঠন করে দিচ্ছে। তারপর হচ্ছে ঋণদান ও বিনিয়োগ। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যক্তিগতভাবে ভোক্তারা কিন্তু বিভিন্নভাবে স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকে। তো এভাবে বাণিজ্যিক ব্যাংক কিন্তু ঋণ দিয়ে ব্যবসা বাণিজ্যকে অনেক সহজ করে দিয়েছে, বিভিন্নভাবে ভোক্তাদের অনেক উপকার করছে। তারপর যেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করতে না পারলেও বিভিন্নভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে দিচ্ছে। চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল, হুন্ডি ইত্যাদি ইস্যু করে কিন্তু সবাই কি করতে পারছে? বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ স্থানান্তর করতে পারছে, খুব সহজেই বিনিময় করতে পারছে। তারপর যেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে ঋণ দান, অর্থের নিরাপদ সংরক্ষণ, স্থানান্তর, শেয়ার ও ঋণপত্র বিক্রয় ইত্যাদি কাজের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায় সহায়তা। আন্তর্জাতিক ব্যবসায় কিন্তু বাণিজ্যিক ব্যাংক খুবই ইম্পর্টেন্ট। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই কিন্তু আসলে এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো হয়ে থাকে। এ ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু, বিনিময়ের হার নির্ধারণ, মূল্য পরিশোধ ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করে থাকে আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে। তারপর হচ্ছে প্রতিনিধি হিসেবে ভূমিকা। এই ব্যাংকের অন্যতম কাজ হলো গ্রাহকের পক্ষে বিভিন্ন চেক, ড্রাফট ইত্যাদি অর্থ সংগ্রহ করা। আবার গ্রাহকদের পক্ষে এই ব্যাংক বিভিন্ন বিল, কর, বীমা প্রিমিয়াম ইত্যাদি পরিশোধ করে থাকে। আবার গ্রাহকদের শেয়ার, বন্ড, সিকিউরিটি সমূহ ক্রয় বিক্রয় ব্যবস্থা করে থাকে। তো এইভাবে বাণিজ্যিক ব্যাংক কিন্তু গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। তারপর যেটা দেখতে পাচ্ছি উপদেষ্টা হিসেবে ভূমিকা। বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সমূহ গ্রাহকদের বিভিন্ন প্রকার তথ্য সরবরাহ ও দেশের ভবিষ্যৎ অর্থনীতি সম্পর্কে বিষয়ে বিভিন্ন রকমের উপদেশ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে অর্থ স্থানান্তরের সহায়তা। তো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কিন্তু আমরা দেশে বিদেশে অর্থ স্থানান্তর করতে পারছি নিরাপত্তার সাথে। তো এই চেক, ব্যাংক ড্রাফট আরো বিভিন্ন ভাবে এগুলো ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কি করতে পারছে? জনগণের অর্থ স্থানান্তরের ব্যবস্থা করে দিতে পারছে। তারপর হচ্ছে কর্মসংস্থান। বাণিজ্যিক ব্যাংক বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠায় এখন বিভিন্ন ধরনের শাখা থাকায় বাণিজ্যিক ব্যাংক কি করতে পারছে? সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারছে। বর্তমানে কিন্তু বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশে কিন্তু প্রচুর ব্যাংক আছে, প্রচুর ব্যাংকের প্রচুর শাখা আছে। তো এই ব্যাংকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মীর কর্মসংস্থান হচ্ছে। তারপর যেটা সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। অর্থের নিরাপত্তা যেকোনো সমাজেই একটি বড় সমস্যা। যদি সবাই অনেক বেশি অ্যামাউন্টের টাকা পয়সা, ইম্পর্টেন্ট গোল্ড, তারপরে হচ্ছে দলিলপত্র সবকিছু যদি সবাই বাসায় রেখে দিত, তাহলে কিন্তু অনেক চুরি ডাকাতির এগুলোর সম্ভাবনা অনেক বেশি বেড়ে যেত, অনেক ঝুঁকি হয়ে যেত। তো এখন যেটা হচ্ছে সবাই সবার এই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যেহেতু বাণিজ্যিক ব্যাংকে রাখছে, ব্যাংকগুলোতে রাখার কারণে দেখা যাচ্ছে কি সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা হচ্ছে। তো এগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ কাজ। তো এখন আমরা দেখি অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। তো প্রথমেই যেটা সেটা হচ্ছে সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। তো আমরা এর আগেও বলেছি বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ হচ্ছে সঞ্চয় সংগ্রহ করা এবং মূলধন গঠন করা। তো বাণিজ্যিক ব্যাংক বিভিন্নভাবে শাখা স্থাপন করে কি করে? জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে থাকে এবং সেখান থেকে মূলধন গঠন করে দিয়ে থাকে। তো এখন যেটা হচ্ছে একটা অর্থনীতিতে মূলধন খুবই ইম্পর্টেন্ট। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মূলধনের প্রয়োজন হয় এবং যত বেশি ব্যবসা সম্প্রসারিত হবে তত বেশি কি হবে? একটা অর্থনীতি অনেক বেশি ডেভেলপ হবে। তারপর হচ্ছে ঋণ দান। বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী, তবে তহবিলের সংকুলান হলে নিরাপদ ও লাভজনক খাতে এ ব্যাংক মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। সারা বিশ্ব জুড়ে সাধারণ ভোক্তা থেকে শুরু করে যে কোনো ব্যবসা বাণিজ্যে সহজে ঋণ সংগ্রহের প্রধান উৎস হলো বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক এভাবে ঋণ দিয়ে একটা দেশের অর্থনীতিতে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর হচ্ছে বিনিয়োগ। যে কোনো দেশেই অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একটা দেশে বিভিন্নভাবে
ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষ কি করে থাকে? বিনিয়োগ করে থাকে। এতে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হয়ে থাকে। তারপর হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করতে না পারলেও বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। চেক, ড্রাফট, বিনিময় বিল, হুন্ডি ইত্যাদি বিভিন্নভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এতে যেটা হয় অর্থের উপযোগিতা বৃদ্ধি পায়, অর্থ অনেক বেশি হাত বদল হয়। এতে কিন্তু অর্থ যেহেতু উপযোগিতা বৃদ্ধি পায়, একটা দেশের অর্থনীতিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তারপর হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণ। বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে ঋণ দান, অর্থের নিরাপদ সংরক্ষণ, স্থানান্তর, শেয়ার ও ঋণপত্র বিক্রয় ইত্যাদির মাধ্যমে অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণ করে থাকে। আন্তর্জাতিক ব্যবসায় সহায়তা। এর আগেও বলেছি, ব্যাংক ছাড়া কিন্তু আন্তর্জাতিক ব্যবসা করা সম্ভবই না। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যা যা করা হয় সবই কিন্তু ব্যাংকের মাধ্যমেই করা হয়। প্রত্যয়পত্র ইস্যু, বিনিময় হার নির্ধারণ, মূল্য পরিশোধ ইত্যাদি সব কাজই কিন্তু ব্যাংকের মাধ্যমে করা হয়। তো একটা দেশের জন্য কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো করা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে প্রত্যক্ষভাবে সহায়তা করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংক যে বিভিন্ন রকমের ঋণ নীতি অবলম্বন করে থাকে, এগুলো কিন্তু বাস্তবায়ন করা হয় সবই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। তারপর হচ্ছে অর্থ স্থানান্তরে সহায়তা। ব্যবসায়িক প্রয়োজনে ব্যবসায়ীদের এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তরের প্রয়োজন পড়ে। তো বাণিজ্যিক ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি বিভিন্ন রকমের সেবা সুবিধার মাধ্যমে কি করতে পারে? নিরাপত্তার সাথে অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ব্যবস্থা করে দিতে পারে। এতে কিন্তু কি হয়? ব্যবসা বাণিজ্যের অনেক উন্নয়ন ঘটে। আগের দিনে কিন্তু এইসব টাকা পরিশোধ করতে অনেক সময় লাগতো। তারপর ঝুঁকির একটা ব্যাপার ছিল। এখন সেটা সহজ হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে ব্যবসা-বাণিজ্য অনেক সহজ হয়ে গিয়েছে এবং বেশি, বেশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। তারপর হচ্ছে কি? কর্মসংস্থান। বাণিজ্যিক ব্যাংক যেহেতু বৃহদায়তন প্রকৃতিতে গড়ে উঠেছে, এত, এত ব্যাংক সৃষ্টি হয়েছে, এই ব্যাংকগুলোর এতগুলো শাখা আছে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, যেটা কিন্তু একটা অর্থনীতিতে আম অনেক ভালো গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। তারপর হচ্ছে সরকার আর্থিক নীতি বাস্তবায়ন। মুদ্রা বাজারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাণিজ্যিক ব্যাংক সরকার আর্থিক নীতি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে সর্বোচ্চ সহায়তা প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের উপর ক্ষেত্র বিশেষে সরকার আর্থিক নীতি বাস্তবায়নের দায়িত্ব থাকলেও এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরই সর্বতোভাবে নির্ভর করে থাকে। তারপর হচ্ছে কি? জীবনযাত্রার মান উন্নয়ন। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ঋণ সরবরাহ ও বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের চাকাকে সচল রাখে। যেহেতু উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পেলে কি হয়? ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হলে কি হয়? কর্মসংস্থান বৃদ্ধি পায়। কর্মসংস্থান বৃদ্ধি পেলে কিন্তু এমনি, এমনি মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় একটা দেশের মাথাপিছু আয় যখন বেড়ে যায়, তখন কিন্তু জীবনযাত্রার মান অটোমেটিক উন্নত হয়ে যায়। তো এভাবে অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আমরা দেখব বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি। বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ বাণিজ্যে যেভাবে ভূমিকা রেখে চলছে, একইভাবে বৈদেশিক বাণিজ্যেও ভূমিকা রেখে চলছে। তো এখন আমরা আলাদা আলাদা করে দেখব অভ্যন্তরীণ বাণিজ্যে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে ভূমিকা রাখছে এবং বৈদেশিক বাণিজ্যে আমাদের দেশের যে ব্যাংকগুলো আছে সেগুলো কিভাবে ভূমিকা রাখছে। এখন আমরা দেখি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ভূমিকা রাখছে। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মূলধন সরবরাহ। তো এর আগেও বলেছি বাণিজ্যিক ব্যাংক কিভাবে মূলধন সরবরাহ করছে। বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের থেকে যে সৃষ্ট আমানত, সেই আমানত থেকে ব্যবসায়ীদের বিভিন্নভাবে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে মূলধনের সৃষ্টি করে দিচ্ছে। তারপর হচ্ছে কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়। বাংলাদেশের কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন শেয়ার, স্টক ও ঋণপত্র বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিক্রয় করা হয়। বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। বিভিন্ন কোম্পানি থেকে শেয়ার, বন্ড এগুলো শেয়ার হোল্ডারদের কাছে বিক্রি করার ব্যবস্থা করে দেয়। প্রয়োজনে তারা অনেক সময় নিজেরাও এই শেয়ার বন্ড গুলো কিনে নেয়। তারপর হচ্ছে অর্থের নিরাপদ সংরক্ষণ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্টের লেনদেন হয় এবং অনেক বড় বড় অ্যামাউন্ট ব্যবসা প্রতিষ্ঠানে জমা থাকে। সেক্ষেত্রে এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তো ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অ্যাকাউন্ট খুলে বাণিজ্যিক ব্যাংকে কিন্তু তাদের এই বড় বড় টাকা অ্যামাউন্টের টাকাগুলো জমা রাখতে পারে। সেক্ষেত্রে নিরাপদে তাদের অর্থগুলো ব্যাংকে জমা থাকলো।
তারপর হচ্ছে অর্থ স্থানান্তর। ব্যবসার ক্ষেত্রে তো অবশ্যই অনেক অর্থ স্থানান্তর করতে হয়, অনেক বড় বড় অ্যামাউন্টের লেনদেন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে অর্থ স্থানান্তর করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কিন্তু খুব কম সময়ে, অল্প খরচে, দ্রুত এবং নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, বিল, ড্রাফট, হুন্ডি, চেক কার্ড ইত্যাদি সেবা প্রদান করার মাধ্যমে এখান থেকে কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে দিচ্ছে। তো বাণিজ্যিক ব্যাংকগুলো সহজেই বিনিময়ের মাধ্যম যেহেতু সৃষ্টি করে দিচ্ছে, এই মাধ্যমগুলো ব্যবহার করে কিন্তু ব্যবসায়ীরা খুব সহজে লেনদেন করতে পারছে। তারপর হলো তথ্য সরবরাহ ও উপদেশ দান। তো বর্তমানকালে যেকোনো বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিন্তু ব্যবসায়ীরা অনেক সময় বাণিজ্যিক ব্যাংকে শরণাপন্ন হয়। সেখান থেকে কিন্তু তথ্য সংগ্রহ করতে পারে এবং তারা কি করতে পারে, উপদেশ নিতে পারে। তো বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন রকমের অর্থনৈতিক তথ্য দিয়ে সহায়তা করে থাকে। তারপর হচ্ছে প্রতিনিধিত্ব। তো বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের পক্ষে বিভিন্ন রকমের প্রতিনিধিত্বমূলক কাজ করে থাকে, যেমন হচ্ছে বিল পরিশোধ, সচ্ছলতার সনদপত্র প্রদান, চেক ও ড্রাফটের অর্থ সংগ্রহ, বিলের স্বীকৃতি প্রদান, কোনো ক্রেতার আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর গ্রহণ ইত্যাদি কাজ কিন্তু করে থাকে। তো এই বিভিন্ন রকমের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী ব্যবসায়ীদের পক্ষ থেকে অনেক সময় বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক যেভাবে ভূমিকা রাখছে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো, তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি অর্থ সংস্থান। এদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত ব্যবসায়ীদের শুধুমাত্র নগদ ঋণ প্রদান করে না, প্রত্যয়পত্র ইস্যু, বিলের মূল্য পরিশোধ, বিল বাট্টাকরণ, বিলের স্বীকৃতি দান ইত্যাদির মাধ্যমে অর্থ সংস্থানেরও ব্যবস্থা করে দেয়। এরূপ অর্থায়ন বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে অনেক সাহায্য করে থাকে। তারপরে যেটা হচ্ছে প্রত্যয়পত্র ইস্যু। প্রত্যয়পত্র ইস্যু কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু প্রত্যয়পত্র ছাড়া সম্ভবই না। তো এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর হচ্ছে বিলের স্বীকৃতি প্রদান ও মূল্য পরিশোধ। তা আন্তর্জাতিক বাণিজ্যে এরূপ ব্যাংকসমূহ রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত বিলে আমদানিকারকের পক্ষে স্বীকৃতি প্রদান করে এবং পরবর্তী সময়ে ওই স্বীকৃত বিলের অর্থ পরিশোধ করে। এতে দেশীয় আমদানিকারকদের ঝামেলা হ্রাস পায়। তারপরের পয়েন্টটা হচ্ছে বৈদেশিক মুদ্রা সংগ্রহ। তো আমদানি রপ্তানির ক্ষেত্রে অবশ্যই বৈদেশিক মুদ্রার প্রয়োজন আছে। তো কোনো কোনো পণ্য আমদানির ক্ষেত্রে নগদ অর্থে মূল্য পরিশোধ করতে হয়। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এসব ক্ষেত্রে আমদানিকারকের পক্ষে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। এছাড়া ব্যবসায়ীদের বিদেশ ভ্রমণকালেও ব্যাংক প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংস্থান করে থাকে। তারপরের পয়েন্টটা হচ্ছে দলিলপত্র হস্তান্তর। তো বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অনেক রকম দলিলপত্রের প্রয়োজন হয়, যেগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক হস্তান্তরের ব্যবস্থা করে থাকে, যেমন বিনিময় বিল, নৌভাটক পত্র, চালানি রসিদ, বীমাপত্র ইত্যাদি। তারপর হচ্ছে তথ্য সরবরাহ ও প্রতিনিধিত্ব। তো বিদেশের বাজারে পণ্য মূল্য, এর চাহিদা ও সরবরাহ পরিস্থিতিটা কি সেটা কিন্তু জানা খুবই জরুরি। তো এই ইনফরমেশন গুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক সরবরাহ করে থাকে। তো এতক্ষণ ধরে আমরা অনেকবারই বলেছি যে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তো এখন আমরা দেখি বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তো প্রথমেই দেখতে পাচ্ছি চেক। চেক হলো আমানতকারী কর্তৃক প্রাপককে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা, যে কারণে প্রাপক বা বাহক প্রাপ্ত চেক আমানতকারীর ব্যাংকে উপস্থাপন করে সহজেই অর্থ সংগ্রহ করতে পারে। তো আমরা সবাই জানি যে চেক এমন একটা দলিল যেটা ব্যাংকে উপস্থাপন করা মাত্রই বা চাহিদা মাত্রই ব্যাংক কিন্তু সে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে। চেকের মাধ্যমে কিন্তু খুব সহজেই লেনদেন করা যায়। তো এখন নগদের পরে বা ক্যাশের পরে যেটাকে আমরা সবচেয়ে ইজি এবং সবচেয়ে অ্যাভেলেবল বিনিময় মাধ্যম হিসেবে চিন্তা করে থাকি সেটাই হচ্ছে কিন্তু চেক। তারপর হচ্ছে এটিএম কার্ড। এখনকার দিনে কিন্তু আমরা এটিএম কার্ডও খুব ব্যবহার করে থাকি। তো নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয় এটিএম কার্ড এখন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তো এটিএম কার্ডের মধ্যে কিন্তু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড পড়ে। তো ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা কিন্তু ঋণ সুবিধা প্রদান করে থাকে, এজন্য এটার নাম হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডে যেটা করা হয় সেটা হচ্ছে কেউ যদি একটা সার্টেন অ্যামাউন্টের কিছু ক্রয় করতে চায় তাহলে সে কার্ড পাঞ্চ করে কিনতে পারবে। সেই ক্ষেত্রে তার একটা লিমিট দেয়া থাকবে ক্রেডিট কার্ডে, সে কতটুকু পর্যন্ত ক্রেডিট কার্ডের
অর্থ ইউজ করতে পারবে, পরবর্তীতে ব্যাংকে এই অর্থটা পরিশোধ করে দিতে পারবে, ঋণ হিসেবে ব্যবহার করতে পারবে এই অর্থটা। তো ডেবিট কার্ড যেটা, সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে যেই পরিমাণ অর্থ জমা থাকবে গ্রাহকের অ্যাকাউন্টে, গ্রাহক সেই পরিমাণ অর্থই ডেবিট কার্ড পাঞ্চ করে ইউজ করতে পারবে। তারপর হচ্ছে ব্যাংকের আজ্ঞাপত্র। ব্যাংকের আজ্ঞাপত্র হলো একটি ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য কোনো শাখাকে বা অন্য কোনো ব্যাংক বা প্রতিনিধি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে অর্থ পরিশোধের নির্দেশনামা। নির্দেশিত শাখা বা ব্যাংকের প্রাপককে চাহিদা মাত্র এর অর্থ প্রদানে বাধ্য থাকে। এখানে ব্যাংকের এক শাখা আরেক শাখাকে নির্দেশ দিবে যেন ব্যাংকের আজ্ঞাপত্র যার কাছে আছে তাকে এই নির্দিষ্ট পরিমাণে অর্থ দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে পে অর্ডার। ব্যাংকের কোনো শাখা এরূপ দলিলের মাধ্যমে প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। বড় ধরনের লেনদেনে বিনিময়ের মাধ্যম হিসেবে পে অর্ডার ব্যবহৃত হয়। এক্ষেত্রে ক্রেতা বা প্রতিষ্ঠান ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাপকের নামে পে অর্ডার সংগ্রহ করে এবং মূল্য বাবদ উক্ত পে অর্ডার প্রদান করে। তো অনেক সময় লেনদেনের ক্ষেত্রে মূল্য বাবদ পে অর্ডার প্রদান করে দেয়া হয়। যাকে পে অর্ডার দেয়া হচ্ছে সে জাস্ট এই পে অর্ডারটা ব্যাংকে যদি জমা দিয়ে দেয় তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ তাকে পরিশোধ করে দেয়া হবে। তারপর হচ্ছে প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র হলো পাওনাদারের অনুকূলে ব্যাংক প্রদত্ত নিশ্চয়তাপত্র। বৈদেশিক বাণিজ্যে নির্দিষ্ট ফরমাইশের বিপক্ষে ব্যাংক রপ্তানিকারককে প্রত্যয়পত্রের মাধ্যমে এরূপ নিশ্চয়তা দেয় যে প্রেরিত পণ্যের মূল্য পরিশোধে আমদানিকারক অক্ষম হলে ব্যাংকই তা পরিশোধ করে দিবে। এক্ষেত্রে প্রত্যয়পত্র ইস্যুতে কিন্তু ব্যাংক নিশ্চয়তা দিয়ে দেয় যে আমদানিকারক যদি কোনো কারণে অর্থ পরিশোধ করতে না পারে ব্যাংকই সেই অর্থটা পরিশোধ করে দিবে। আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু প্রত্যয়পত্র খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ব্যাংক নিশ্চয়তা সনদ। এরূপ পত্রে ব্যাংক নিশ্চয়তা দেয় যে গ্রাহক কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ লেনদেনের মূল্য পরিশোধে অসমর্থ হলে ব্যাংক তা পরিশোধ করবে। এক্ষেত্রে ব্যাংকের নিশ্চয়তা পত্র পাওনাদারের পাওনা প্রাপ্তির নিশ্চয়তা পত্র হিসেবে গণ্য হয়। ফলে লেনদেনের পর টাকা পেতে দেরি হলে পাওনাদার প্রয়োজনে এরূপ নিশ্চয়তা পত্র জামানত রেখে ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করে নিতে পারবে। তো এগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের বিভিন্ন মাধ্যম।